ট্রাম্পের শুল্ক আরোপে করণীয় নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক, বাণিজ্য ঘাটতি কমানোর পথ খোঁজার চেষ্টা। ঋণের শর্ত পর্যালোচনায় আজ আসছে আইএমএফের দল, জুনেই 2 কিস্তি একসঙ্গে পাওয়ার আশায় সরকার। শরীয়তপুরে আওয়ামী এবং স্বেচ্ছাসেবক লীগ কর্মীদের সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত 16। কাল খুলবে সব অফিস আদালত, ফিরছে রাজধানীবাসী। বাস, ট্রেন ও লঞ্চে চাপ থাকলেও নেই ভোগান্তি। 31 বছরেও হালনাগাদ হয়নি জরুরি ওষুধের তালিকা, পেছনে উৎপাদন প্রতিষ্ঠানের চাপ, অনেক জরুরি ওষুধ পাচ্ছে না জনগণ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিরতিহীন রাত 9টায় বাংলাদেশের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাতুল ফরিদ। বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির ঘটনায় করণীয় ঠিক করতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠক চলছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসার ইঙ্গিত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশে বাংলাদেশের রপ্তানি আরও বাড়তে পারে। সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হওয়া বৈঠকে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডা চেয়ারম্যান ও অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী নেতারা অংশ নেন। এদিকে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি শুল্ক কর কমানোর বিষয়টি পর্যালোচনা করছে এনবিআর। যুক্তরাষ্ট্র থেকে 2,500-এর মতো পণ্য আমদানি করে বাংলাদেশ। দেশটি থেকে আমদানি করা সেবা শুল্ক নিয়েও চিন্তাভাবনা করছে সরকার। এর আগে বুধবার বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইউএস ট্যারিফের উপরে যে আমাদের রেসপন্স কি হবে, আমরা কিভাবে কি লিখব, হ্যাঁ আমরা কি জানাবো ইউএস অ্যাডমিনিস্ট্রেশনকে। তবে আমি এইটুক বলতে পারি, আজকের মিটিংয়ে খুব ইতিবাচক কিছু ডিসিশন আসবে এবং আমরা এই গভর্নমেন্ট খুবই বিজনেস বান্ধব, খুবই এক্সপোর্ট বান্ধব। আমরা এমন কিছু করব যার ফলে আমরা মনে করি যে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ যে এখন যা আছে তার চেয়েও আরো বাড়বে। আরও জানাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। বৈঠক কি ইতিমধ্যে শেষ হয়েছে কিনা, সারসংক্ষেপ কি জানতে পেরেছেন আজকের বৈঠকের পর? বৈঠক এখনো চলছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৈঠক শেষ হওয়ার কথা এবং বৈঠক শেষে এখানে আমাদেরকে ব্রিফ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের। এর আগে বৈঠক শুরু হওয়ার আগে তিনি বলেছিলেন যে এই বৈঠক থেকে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে এবং সেখানে এই যে সংকট তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যে উদ্বেগ দেখা দিয়েছে অর্থনীতিবিদ ব্যবসায়ীদের মধ্যে, যে যুক্তরাষ্ট্র যে 37% যে শুল্ক, নতুন শুল্ক নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেটা নিয়ে আসলে একটি সমাধানে বাংলাদেশ আসবে, এরকমটাই তিনি আশা করেছেন এবং তিনি বলেছেন যে আজকের বৈঠক থেকে একটি সমাধান আসবে। আমরা যতটুকু জানতে পেরেছি, এই যে বৈঠকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অর্থ উপদেষ্টা, অর্থ সচিব, বাণিজ্য উপদেষ্টা, ব্যবসায়ীরা এবং অর্থনীতিবিদরা অংশ নিয়েছেন এবং সেখানে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র দুই পক্ষই লাভবান হয় এমন একটি জায়গায় তারা পৌঁছতে চান এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে এই বিষয়টি সমাধান করবে, যেন বাংলাদেশ ক্ষতিগ্রস্ত না হয়, বাংলাদেশের পণ্য রপ্তানি যেন কমে না যায়, এরকম একটি ব্যাপারে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করবে এবং যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে দেন দরবার কিংবা সমঝোতা কিংবা আলোচনা যাই হোক, সেই এর মাধ্যমে দুই দেশের জন্য সম্মানজনক এবং উইন উইন সিচুয়েশন হয়, এরকম একটি পদক্ষেপ আমরা আসলে আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ পরই আশা করি আমরা বলতে পারবো। তো এই যে
ব্যবসায়ীরা কথা বলেছেন, উপদেষ্টা কথা বলেছেন, অর্থ উপদেষ্টা, অর্থ সচিব, বাণিজ্য উপদেষ্টা, সবাই মিলে আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এবং প্রধান উপদেষ্টা তাদের কথা শুনেছেন এবং যতদূর জানতে পেরেছি একটি এই সংকট থেকে বের হওয়ার একটি নির্ভরযোগ্য সমাধান তারা বের করতে পারবেন, এমনটাই তারা আশা করছেন। আমরা আসলে কিছুক্ষণ পর জানতে পারবো সরকারের আনুষ্ঠানিক উদ্যোগ এবং পদক্ষেপের বিষয়টি। নিশ্চয়ই ব্রিফিং এর পর আপনার মাধ্যমে আমরা দর্শকদের বিস্তারিত জানাবো। ঋণ চুক্তি চতুর্থ পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের শর্ত পর্যালোচনায় আজ ঢাকায় আসছে IMF এর প্রতিনিধি দল। সফরে প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন। সফরের দ্বিতীয় দিন রোববার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবে IMF এর প্রতিনিধি দলটি। জানা গেছে 6 এপ্রিল থেকে বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা চলবে 2 সপ্তাহ ব্যাপী। IMF এর দল অর্থ বিভাগ, NBR, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এনার্জি রেগুলেটরি কমিশন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাথে বৈঠক করবে। 2023 সালের 30 জানুয়ারি ঋণ কর্মসূচি চালু হওয়ার পর সংস্থাটি থেকে 3 কিস্তিতে $231 কোটি পেয়েছে বাংলাদেশ। বাকি আছে ঋণের $239 কোটি। সব শর্ত পূরণ না হওয়া চতুর্থ কিস্তির অর্থ ছাড় হয়নি এর আগে। এবার সরকার আশা করছে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে পাওয়া যাবে আগামী জুনে। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের সমর্থকরা শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় অন্তত 16 জন আহত হয়। সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারী এবং বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার সকালে ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। দফায় দফায় চলে সংঘর্ষ। এই সময় উভয় পক্ষের সমর্থকরা শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। স্থানীয়রা জানায় প্রায় 10 বছর ধরে উভয় পক্ষের। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে এই মুহূর্তে চলছে ব্রিফিং, সরাসরি যাব সেখানে। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে। একটু আগে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যারিফ ধার্য করেছেন সে সম্পর্কে আলোচনা করেছি। এটা আমাদের জন্য আকস্মিক কোনো বিষয় নয়। ফেব্রুয়ারি মাসের শুরুতেই মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে সংযোগ করতে বলেছিলেন এবং সেই সূত্রে আমি নিজে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওয়াশিংটনে আমেরিকান পররাষ্ট্র দপ্তর, US ট্রেড রিপ্রেজেন্টেটিভ, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এবং অন্যান্যদের সঙ্গে আলোচনা করেছি এবং সেই থেকে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আমরা ক্রমাগত এই বিষয়ে আলোচনা করে আসছি। সুতরাং ব্যাপারটা আকস্মিক নয়, আমরা এর জন্য প্রস্তুত এবং আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেব এবং সেটা মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করেই নেব। সুতরাং এখানে ভয় পাওয়ার, আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আমরা এই বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত। বশিরউদ্দিন সাহেবকে আমি ফ্লোর দিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ডক্টর খলিলের কাছ থেকে যেটা জানলাম যে প্রধান উপদেষ্টার নির্দেশনায় ডক্টর খলিল রহমান নিজেই ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র সফর করেন এবং যুক্তরাষ্ট্রের যে শুল্ক বিভাগ তাদের সাথে আলোচনায় বসেন এবং আমাদের আগ্রহ যে বাণিজ্য বৃদ্ধির কল্পে আমাদের যে কর্মসমষ্টি নির্দিষ্ট করেন এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে যে আমেরিকা থেকে যে শুল্ক আরোপ করা হয়েছে দুনিয়াব্যাপী, আমরা সবাই জানি যে একটা বেস লাইন ট্যারিফ দেওয়া হয়েছে 10% এবং এর সাথে দেশভিত্তিক তাদের যে বাণিজ্যের যে ঘাটতি, এই ঘাটতির উপরে একটা হিসেব করে
তারা পৃথিবীর বিভিন্ন দেশের উপরে বিভিন্ন রূপ শুল্ক আরোপ করেছে। আমরা আমাদের উপরে আরোপিত শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের ধরন এবং বাণিজ্যের যে গঠন তার উপরে ভিত্তি করে আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য, এবং আমরাও সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের যে বিভাগগুলো রয়েছে ইনক্লুডিং আমাদের এমবেসি ইন আমেরিকা এবং আমেরিকান এমবেসি ইন বাংলাদেশ, আমরা তাদের সাথে সংশ্লিষ্ট রয়েছি। আমাদের করণীয়গুলো আমরা বোঝার চেষ্টা করছি। আমরা এখানে সম্ভাবনাও দেখছি, আর যে সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেগুলোকে সাম্যকভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রত আছি। সবাইকে ধন্যবাদ। আমাদের বাণিজ্য ঘাটতি কমানোর জন্য একটা দিক হচ্ছে যে আমাদের রপ্তানি বাড়ানোর কথা আমরা আগে করেছি, রপ্তানি যদি বাড়ে ওদিক থেকে ইম্পোর্ট যদি আমাদের আবার সেই মাত্রা যদি না বাড়ে তাহলে তো কমবে না, আর এটা তো রাখার কোনো বিষয় না। তাহলে এটা আসলে কিভাবে এই উইন-উইন সিচুয়েশনটা হবে, ওদেরও লাভ হবে আমাদেরও রপ্তানি বাড়বে, প্রবৃদ্ধিটা ধরে রাখা কিভাবে সম্ভব হবে বলে মনে করেন? আমাদের আমদানি বৃদ্ধির মাধ্যমে এই বাণিজ্য ঘাটতি কমানো যেতে পারে, এবং বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো আমদানির আমাদের প্রয়োজন, যেমন সয়াবিন অয়েল বলেন বা আমাদের গার্মেন্টস শিল্পের যে কাঁচামাল হিসেবে তুলো, আমরা পৃথিবীর সর্ববৃহৎ তুলো আমদানিকারক একটি দেশ, এবং আমরা প্রচুর মেটাল স্ক্র্যাপ আমদানি করি, প্রায় 4 মিলিয়ন টন মেটাল স্ক্র্যাপ আমদানি করি শুধু যুক্তরাষ্ট্র থেকে। এই সমস্ত পণ্য সমষ্টি মিলিয়ে আমাদের, এবং আমরা শিল্প পণ্য আমদানি করি, শিল্প যন্ত্রাংশ আমদানি করি, এবং আমরা জ্বালানি পণ্য আমদানি করি। তো এই জ্বালানি পণ্য আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমদানি করি। তো আমাদের জন্য যেটা সামষ্টিকভাবে আমাদের অর্থনীতির জন্য যেটা ভালো, আমরা সেগুলোকে সমন্বয় করে আমদানি করব বলে আমরা চিন্তা করছি। আমি আমার কথায় আপনাকে বলেছি যে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন, যেহেতু আমাদের নিশ্চিতভাবে সবচেয়ে বড় সম্পদ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, এবং ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সেটাকে আমরা ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করব। প্লাস আমাদের যে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ আছেন, ওনার যে এঙ্গেজমেন্ট আছেন যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে, সেখান থেকে ওনাদের কিছু এক্সপেকটেশন আমাদের রেগুলেটরি অ্যাক্টিভিটিস, রেগুলেটরি যে অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের কিছু এক্সপেকটেশন আছে, নট নেসেসারিলি ট্যারিফ, শুল্ক না, শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে, যে বাধাগুলো আমরা আজকে আলোচনা করেছি, যে আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। আমরা বাণিজ্য ঘাটতি কমাবো। সো বাণিজ্য ঘাটতি কমানোর জন্য অবশ্যই আমাদের আমদানি বৃদ্ধি একটা রাস্তা, এবং আমাদের প্রয়োজনীয় দ্রব্যই আমরা আমদানি বৃদ্ধি করব। যেমন জ্বালানি পণ্য, আমরা বিশ্বের হয়তো বা আমাদের কিছু রিডাইরেক্ট হতে পারে আমাদের আমদানি, বিকজ আমাদের প্রয়োজন অতিরিক্ত তো আমরা আমদানি করতে পারবো না, সে যে পণ্যই করবো। তো এই সমষ্টিগুলো করবো আমরা অর্থনৈতিকভাবে। আমাদের আলোচনার মধ্যে আজকে অর্থনীতিবিদরাও ছিলেন, এবং বিভিন্ন আমাদের যারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যারা ব্যাখ্যা করতে পারেন, প্রধান উপদেষ্টা ওনাদের সকলকে ডেকেছিলেন।
একটা সাম্যক উপলব্ধি নেওয়ার জন্য অবশ্যই আমরা আমদানি বৃদ্ধি করার মাধ্যমে আমাদের বাণিজ্য ঘাটতি কমাবো। আমি মুন্নাফ খুশি, আমি এখন টেলিভিশনের রিপোর্টার। আমাদের তো পোশাক তৈরি পোশাক সব থেকে বেশি রপ্তানি হয় হচ্ছে যুক্তরাষ্ট্রে এবং বড় বাজার। অ্যাজ এ সিঙ্গেল মার্কেট সবচেয়ে বেশি রপ্তানি হয় ইউরোপিয়ান ইউনিয়নে। তো আমাদের এই যে শুল্ক আরোপের ফলে কিন্তু পোশাকের তৈরি পোশাকের বাজারে একটু ক্ষতিগ্রস্ত হবে তৈরি পোশাকে। তো সেই জায়গায় আমাদের কোনো আপনারা কোনো বাড়তি কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? আজকের আমাদের ধারণা এতে কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না, কারণ আপনি যদি দেখেন যে আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া, যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের, থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাইড এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচিওর। সো আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দোয়ার খুলে দিতে পারে। আমরা অনেক আগে থেকেই আমাদের আজকের মিটিংয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে গ্রাম প্রশাসনকে কোনো চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমাদের প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ আপনাকে ওনার প্রারম্ভিক বক্তব্যেই বলেছেন যে ফেব্রুয়ারি মাসেই উনি নিজেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন প্রধান উপদেষ্টার নির্দেশনাতে এবং আমরা এঙ্গেজ হয়ে তাদের যে শুল্ক বিভাগ তাদের কাছ থেকে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি করা, মানে শুধু যে বাণিজ্য ঘাটতি কমানো তা না, আমরা চাই বাণিজ্য বৃদ্ধি পাক, সামগ্রিকভাবে বৃদ্ধি পাক। সেই বৃদ্ধি পাওয়ার জন্য করণীয় কি করা যেতে পারে উভয় পক্ষেরই। যেমন আমরা আমাদের আমেরিকা থেকে আগে যদি আমরা তুলা ইম্পোর্ট করতাম তাহলে আমাদের দুবার ফুমিগেশনের প্রয়োজন হতো। আমরা আমাদের আমদানি নীতি সংশোধন করেছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে করে আমরা এবার একবার করে দিয়েছি। সো এর ফলে একটা বাণিজ্য বাধা দূর হয়েছে এবং এর মধ্যে মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি পাবে। সো আমরা পৃথিবীতে সম্ভবত যখন ডক্টর খলিল প্রধান উপদেষ্টার নির্দেশনায় যুক্তরাষ্ট্রে যান, ওনারা নিজের থেকেই বলেছেন যে তোমরাই প্রথম এসেছো। সো তার মানে আমরা আমাদের সিরিয়াসনেস বাই মানে আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশনায় যে গুরুত্বভাবে আমরা দেখেছি ব্যাপারটা, অন্য অনেকে আগেই দেখেছি। এই বিষয়ে ডক্টর খলিল একটু আরো আলোকপাত করেছেন, একটু আপনার পরে। দেখুন, আমি প্রধান উপদেষ্টার আদিষ্ট হয়ে যখন আমেরিকাতে যাই এবং প্রথমে এই বিষয়টি স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে উত্থাপন করি, তার অত্যন্ত উৎসাহিত হয়ে তার নিজের থেকে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ, ইউএসটিআর, এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইত্যাদির সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিলেন। তাতে বোঝাই যাচ্ছে শুরু থেকে আমরা এনগেজড আছি। এর জন্য আমি শুরুতে বলেছি আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী 1-2 দিন আমাদের এই আলোচনা চলবে এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের যেই রিয়াকশন সেটা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে তাদেরকে পাঠাবো। তারা খুব ভালো করে জানেন এবং আমার সঙ্গে কয়েকদিন আগে আমেরিকার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যিনি হোয়াইট হাউসে বসেন, তার সঙ্গে আমার কথা হয়েছে এবং তাকে আমি জানিয়ে রেখেছি। তারা জানেন জিনিসটা। সুতরাং এটা এমন নয় যে এটা আকাশ থেকে বজ্রপাত হলো আমরা রিয়্যাক্ট করছি, তা নয়। এটা প্রধান উপদেষ্টা এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসবার পরের থেকে অনুধাবন করেছেন এবং একেবারে সময়ে মতন ব্যবস্থা নিয়েছেন। আমরা প্রথম দেশ যারা ইউনিল্যাটারালি এই উদ্যোগটা নিয়েছি, সেটা তারা রেকগনিশন নিয়েছেন। সুতরাং আমরা ধারণা করছি যে আমরা যখন রিভিউর জন্য তাদের কাছে অনুরোধ করব, আমরা একটা ইতিবাচক সহায়তা দেব। ভিয়েতনাম এবং ক্যাম্বোডিয়া একটা ডকুমেন্ট চিঠি দিয়েছে, এটা সবার কাছেই অ্যাভেলেবল, বাট আমাদের গভর্নমেন্ট থেকে
আচ্ছা, আপনাকে একটু বলে দিচ্ছি, সবকিছু কিন্তু পাবলিক ডিপ্লোমেসির ব্যাপার নয়, এটা আমি সবসময় বলি। আমরা যখন কারোর সঙ্গে আলাপ করি, আমরা নিশ্চয়ই আমাদের প্রতিযোগীদেরকে জানতে দিতে চাই না যে আলাপগুলি হচ্ছে, তাহলে পরে আমরা একটা বিপদে পড়ে যাব। এটা আপনাদেরকেও বুঝতে হবে, এটা জাতীয় স্বার্থের ব্যাপার। হ্যাঁ, এটা না ঠিক আছে। আপনারা এখানে যারা আছে তারা সরকারের পক্ষের মানুষ। আমরা জানি যে সবচেয়ে কনসার্ন যারা, তারা হচ্ছে তৈরি পোশাক শিল্পের মালিক যারা, উদ্যোক্তা যারা, ব্যবসায়ী যারা, তাদের সাথে আপনারা বসেছিলেন, তারা কি বলে? হ্যাঁ, তাদের কথা আমরা খুব ভালো করে জানি, তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তুমি বলবে কিছু? তারা তো কোনোভাবে আমাদের প্রতিপক্ষ নয়। আমরা তো তাদের জন্যই কাজ করছি। এটা নিয়ে প্রায় 4 ঘন্টা আমাদের বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান উনি কথা বলেছেন, এটার উপর উনি এখন আরো। আচ্ছা, ধন্যবাদ। দেখেন, আপনারা মানে যেই পয়েন্ট থেকে আসার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে আমাদের টোটাল এক্সপোর্ট যে বাস্কেট, সেই বাস্কেটটা রাফলি $8 বিলিয়ন, তার মধ্যে $7 বিলিয়ন হচ্ছে গিয়ে তৈরি পোশাক শিল্প, আর $500 বিলিয়ন মতো আছে চামড়া, আর তার বাইরে আছে প্লাস্টিক, আর আরো কিছু এডিশনাল। তো আমরা এই প্রত্যেকটা সেক্টরের পার্টিসিপেশন নিয়ে আজকে সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত অনেক লম্বা সময় ধরে ওনাদের সাথে বসছিলাম। ওনাদের কনসার্ন গুলো শুনেছি, ওনাদের সাজেশন গুলো শুনেছি। অ্যাজ ইউ ক্যান ইমাজিন যে বিভিন্ন মানুষের সাজেশন কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ডিফারেন্ট, প্রত্যেকে একটা ডিফারেন্ট সাজেশন দিচ্ছেন। আমাদের অ্যাকশন নেওয়া উচিত, আমাদের এটা করা উচিত, ওটা করা উচিত। সবগুলো সাজেশনকে এক জায়গায় এনে আমাদের একটা কনস্ট্রাকটিভ কালেকটিভ এগ্রিমেন্টে যেতে হবে এবং ডিসিশনের পয়েন্টে যেতে হবে। তো আজকে আমরা প্রাইভেট সেক্টরের সাথে বসেছি, আমাদের প্রধান উপদেষ্টা একটা ইমার্জেন্সি মিটিং করেছেন। আমাদের কিন্তু অফিসিয়ালি আপনারা যদি খেয়াল করে দেখেন যে ইউএসএর যে অ্যানাউন্সমেন্টটা ছিল, অ্যানাউন্সমেন্টে বলা হয়েছিল যে 9 তারিখে আসলে এই পুরো জিনিসটা এফেক্টিভ হবে। তো আমাদের হাতে সময় আছে, আমাদেরকে একেবারে নিজের রিয়াকশন হিসেবে নেক্সট 15 মিনিটের মধ্যে একটা চিঠি ইস্যু করে ফেলতে হবে, এরকম কিন্তু কোনো কথা নেই। তো আমরা যদি মনে করি যে এখন থেকে 9 তারিখের মধ্যে আমরা একটা সাবস্ট্যান্সিয়াল প্রোগ্রেস করতে পারবো, সেই প্রোগ্রেসটা করার আগে আমরা সবগুলা অ্যাঙ্গেল থেকে জিনিসটাকে আসলে ভালোভাবে অ্যানালাইজ করে এবং সবার সাথে কথা বলে এগ্রিমেন্টটাতে আসতে চাই। আমরা এই জন্যই বলছি যে আমাদের সবকিছু পাবলিক ডোমেইনে আমরা হয়তো শেয়ার করি না, কিন্তু আসলে কিন্তু আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমাদের একটা যোগাযোগ আছে, সেই যোগাযোগের ভিত্তি করে আমরা ফাইনাল একটা অ্যাকশনের দিকে হয়তো যাওয়ার চেষ্টা করবো। বাট দ্যাট উইল বি ড্রিভেন বাই আগামী 1-2 দিন যে কনভারসেশনগুলো আমাদের সাথে আমাদের হবে এবং আমাদের প্রাইভেট সেক্টরের সাথে হবে, সেগুলোর উপর বেস করে। তো ওনাদের কথাগুলো শোনা হয়েছে এবং ওনাদের কথাগুলোকে আমরা ডেফিনেটলি অ্যাকাউন্টে নিয়েই ফাইনাল একটা ডিসিশনে যাওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। তোফাজ্জল, সব মেজর যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে আমদানি, আমরা যে $2.2 বিলিয়ন ইম্পোর্ট করি, এটার উপরে আরোপিত শুল্ক 3 ভাগের কম দিচ্ছে। 74% তথ্যটা সঠিক নয়, আমার মনে হয় যেটা আপনি ব্যাখ্যা করেন। এটা ওরা যেভাবে ক্যালকুলেট করেছে, এটা হলো ওদের সাথে আমাদের যেটা ট্রেড সারপ্লাস as a percentage of total trade, একটা সিম্পল পার্সেন্টেজ হলো এই 70%। এটা মানে না যে এত অ্যামাউন্টের ডিউটি আমাদের আছে। এটার সাথে একটু যদি অ্যাড করি, আমাদের রেসপন্স শুধু ডিউটি বা শুধু ডেফিসিটের ব্যাপারে না। ওদের যে একটা রিপোর্ট আসছিল 1 সপ্তাহ আগে, ইউএসটিআর রিপোর্ট, ওখানে এটা 300 পৃষ্ঠার একটা বড় বই, তার মধ্যে বাংলাদেশকে যে চ্যাপ্টারটা ছিল ওখানে 3টা বিষয় ওরা মেনশন করে। একটা হলো কাস্টমস এন্ড ডিউটিস, একটা হলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি এনফোর্সমেন্ট, আরেকটা হলো রেগুলেটরি এনভায়রনমেন্ট, ইজ অফ ডুইং বিজনেস। এই 3টাতেই আমাদের যেটা সংস্কার করছে, আমরা যেটা আমাদের রেগুলেটরি এজেন্ডা, রিফর্ম এজেন্ডা, এই 3টা একেবারে মিলে যায়। তো এই জন্য এটা থাকবে আমাদের পার্ট অফ দ্য প্যাকেজ, যে বার্তাটা নিয়ে আমরা যাচ্ছি ওদের কাছে। It will involve the non-tariff issues, including the reform agenda of the entire government. যিনি কথা বললেন উনি বিদ্যুৎ সিটি আমাদের চিফ অ্যাডভাইজারের স্পেশাল অংশ। লাস্ট আব্দুল্লাহ, আমি জানতে চাচ্ছি মাননীয় বাণিজ্য উপদেষ্টা, আপনি বলছেন যে বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করবেন। আপনি জ্বালানি আমদানি সরকার করে, কিন্তু আপনি বলছেন তুলা, সয়াবিন, শিল্পপণ্য এগুলো আমদানি বাড়ানোর চেষ্টা করেন। এগুলো ব্যবসায়ীরা আমদানি করে যে বাজার থেকে ওনারা কম দামে পাবেন, সেই বাজার থেকেই আমদানি করেন।
আপনি কি এখানে বাংলাদেশে আমদানি উৎসাহিত করতে কোনো ধরনের ইনসেন্টিভ দেওয়ার কথা ভাবছেন, নাকি এই আমদানি উৎসাহিত করতে গিয়ে কোনো একটা নির্দিষ্ট বাজারে আমরা মানে আটকে যাওয়ার সুযোগ আছে? আমাদের বাণিজ্য চলে WTOর ফ্রেমওয়ার্কে। সো আমরা দেশভিত্তিক কোনো ধরনের শুল্ক বা ব্যবস্থা করতে পারি না। বাণিজ্য বৃদ্ধি করার ক্ষেত্রে বা বাণিজ্যকে সঞ্চালিত করার ক্ষেত্রে আমাদের কিছু ট্যারিফ এবং কিছু নন ট্যারিফ ব্যারিয়ার থাকে, যেমন ফুমিগেশন আমি আপনাকে বললাম। এরকম কিছু বিষয় থাকে যেটা লুৎফা সিদ্দিকী সাহেব ওনার বক্তব্যে স্পষ্ট করেছেন যে তিনটে যে বাংলাদেশের উপরে যে তাদের যে অবজারভেশন ছিল, এই জিনিসগুলোকে আমরা সংস্কার করে, যেটা আমাদেরও সংস্কারের কাজের সাথে একত্রিত হয়েছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে ব্রিফিংয়ের অংশবিশেষ আপনারা দেখছিলেন। এরই মধ্যে গুলশানে হেফাজতে ইসলামের সাথে বৈঠকের পর কথা বলছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি যাব সেখানে। নেই এবং জাতি অত্যন্ত এবার আমরা পরবর্তী খবরে যাচ্ছি। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে সড়ক ও নৌপথে রাজধানীতে ফিরছে মানুষ। সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলে দীর্ঘ ছুটি শেষে ফেরা যাত্রীদের মুখে ছিল প্রশান্তির ছাপ। ছুটি বেশি থাকায় যাত্রাপথের চাপ কম ছিল বলছেন যাত্রীরা। ভোগান্তি ছাড়াই যাওয়া আসায় স্বস্তির অভিজ্ঞতার কথা জানান প্রত্যেকে। শনিবার ভোর হতেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলো। সবগুলোতেই ছিল যাত্রীদের ভিড়। লঞ্চ কর্মীরা বলছেন আগের দুদিনের তুলনায় ছুটির শেষ দিনে যাত্রীর সংখ্যা ছিল বেশি। ঈদ শেষে রোববার কর্মস্থলে যোগ দিতেই রাজধানীতে ফেরা কিছু লঞ্চ একটু দেরিতে পৌঁছানো ছাড়া তেমন কোনো অভিযোগ ছিল না যাত্রীদের। আসার সময় কোনো ঝামেলা হয় না, আলহামদুলিল্লাহ ভালোভাবে আসছি। একটু যাত্রীর চাপটা একটু বেশি ছিল। ভাড়াটা ছিল 300 টাকা করে, কিন্তু 400 টাকা করে কাটা হয়েছে। সড়ক পথে রাজধানীর প্রবেশদ্বারগুলোতেও অন্যান্য দিনের তুলনায় বেশি ছিল ঢাকামুখী বাসের চাপ। প্রতিটি বাসই ছিল পরিপূর্ণ। মহাখালী, গাবতলী ও সায়দাবাদ টার্মিনাল এলাকা ঘুরে দেখা যায় প্রিয়জনদের সঙ্গে ঈদ করে অনেকটা প্রশান্তি নিয়েই ঢাকায় ফিরছেন তারা। ছুটিতে 7 দিন ছিলাম, সবার সাথে ঈদ করলাম, নানি বাড়িতে ঈদ করলাম, করে আবার রবিবার থেকে অফিস, তাই একদিন আগেই চলে আসলাম ঢাকায়। সবার সাথে ঈদ করতে পারছি, স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, খুব ভালো লাগছে। বাবা মা সবার সাথে, আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করলাম, সবকিছু আলহামদুলিল্লাহ ভালোই গেছে। ঈদ নিয়ে করে খুব আনন্দ হলো। তারপর অন্যান্য অনুষ্ঠান ছিল, খুব সুন্দর হইলো, কোনো সমস্যা হয় না, আসলামও কোনো সমস্যা হয় না। অন্যবারের তুলনায় এবার ভোগান্তি ছিল অনেক কম বলছেন সড়কপথে ফেরা যাত্রীরা। কিছু বাসে বাড়তি ভাড়া নিলেও ছিল না যানজট বা টিকিট নিয়ে অন্য কোনো দুর্ভোগ। যাত্রাপথে যানজট খুব একটা ছিল না, কিন্তু বাড়তি টিকিটের দাম দিতে হয়েছে। জাম নাই, যানজট নাই, কোনো সবচেয়ে আলহামদুলিল্লাহ ভালো। রাজধানীর প্রবেশদ্বারগুলোতে বাড়তি গাড়ির চাপ সামাল দিতে কাজ করছে ডিএমপি ট্রাফিক বিভাগ। কর্মস্থলে ফেরার মধ্য দিয়ে প্রাণ ফিরছে রাজধানী ঢাকায়। যাত্রীরা বলছেন এবারের দীর্ঘ ছুটি ঈদযাত্রাকে করেছে অনেকটাই সহজ। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।